আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সঙ্গে আছে আমি সিনথিয়া রহমান এবং আমি নাভিলা হাসান। ভ্যাট ও শুল্ক বাড়িয়ে নয়, বরং সরকারকে খরচ কমিয়ে বিকল্প উপায়ে রাজস্ব বাড়িয়ে বর্তমান বাজেট ঘাটতির সমাধান করতে অন্তর্বর্তী সরকারকে পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, কর বাড়িয়ে রাজস্ব আয় বাড়ানোর মতো সহজ রাস্তায় হেঁটে সরকার দেশের দরিদ্র জনগোষ্ঠীর দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে। তিনি জনগণের ওপর পরোক্ষ কর আরোপের মতো অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানান। জাহিদ রহমানের রিপোর্ট। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সম্প্রতি প্রায় 100টি পণ্যের উপর সরকারের নতুন করে কর আরোপ নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরতেই এই সংবাদ সম্মেলন। আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। সরকারের এমন সিদ্ধান্ত জনগণের কষ্ট আরো বাড়িয়ে তুলবে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব। বর্তমানের প্রেক্ষিতে এবং আলোচনার প্রেক্ষিতে আমরা মনে করি সাধারণ জনগণের উপর কর, ভ্যাট তথা পরোক্ষ কর আরোপের মতো এই অপরিণামদর্শী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার আমরা আহ্বান জানাচ্ছি। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সমন্বয়ের অভাব রয়েছে এমন মন্তব্য করে বিএনপি মহাসচিব অপ্রয়োজনীয় খরচ ও প্রকল্প বাদ দেওয়ার দাবি জানান। অপ্রয়োজনীয় ও দুর্নীতিগ্রস্ত মেগা প্রজেক্টের বিপরীতে বরাদ্দকৃত অর্থ আপাতত বন্ধ রেখে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করা সম্ভব। কর না বাড়িয়ে বিকল্প পন্থায় সংকট মোকাবেলার কথা তুলে ধরেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এই আওয়ামী যে লুটপাটের বাজেট, প্রথমে তাদের উচিত ছিল, আমি মনে করি এই লুটপাটের বাজেটকে তারা বাস্তবায়ন করা প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশে বর্তমানে নাই। এবং আমি মনে করি তারা বাংলাদেশের যে অর্থনৈতিক প্রেক্ষাপট এবং যেহেতু এটা অনির্বাচিত সরকার, তারা একটা অন্তর্বর্তীকালীন বাজেট অ্যাড্রেস করা উচিত ছিল। সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, পুরনো আমলারা আবারও দুর্নীতির জাল ছড়িয়ে দেশের অর্থনীতিকে আরো চাপে রাখার ষড়যন্ত্রে লিপ্ত। সেক্রেটারিয়েটে ওই পুরনো আমলের সমস্ত আমলারাই থেকে গেছে এবং তারা জানে কৌশলে কি করে দুর্নীতি করতে হয়, তারা সেই কাজগুলো করে যাচ্ছে। জাহিদ রহমান, আরটিভি, ঢাকা। শীঘ্রই অর্থনৈতিক ও সামাজিক স্থিতিশীল না আনা গেলে সাধারণ মানুষ ও সংস্কারে আগ্রহীরাও ধৈর্য হারিয়ে ফেলবে, এমন মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। সকালে রাজধানী বিআইসিসিতে আয়োজিত সিম্পোজিয়ামে তিনি বলেন, কর ও ভ্যাট বৃদ্ধি করে সরকার অবিবেচক সিদ্ধান্ত নিয়েছে। আর বাণিজ্য উপদেষ্টা জানান, অর্থনৈতিক মন্দার মধ্যেও গেল ডিসেম্বরে অনৈতিকভাবে ব্যাংকগুলো মুনাফা করেছে। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। শেখ হাসিনার আমলে দুর্নীতি, অর্থ পাচারের পাশাপাশি চলমান অর্থনৈতিক বাস্তবতা তুলে ধরতে 90 দিন গবেষণা করে গেল 1 ডিসেম্বর প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন হস্তান্তর করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। শ্বেতপত্র প্রকাশের 1.5 মাসে অর্থনৈতিক সংস্কারে কি কি উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার তা জানতে এই সিম্পোজিয়ামের আয়োজন শ্বেতপত্র প্রণয়ন কমিটির। চলমান অর্থ বছরেও প্রথম প্রান্তিকে যে তথ্য এসেছে তাতে প্রবৃদ্ধির হার আরো কমে যাচ্ছে। নতুন করে ভ্যাট ট্যাক্স বাড়ানোয় সরকারের সমালোচনা করেন তিনি। আমরা দেখে আশ্চর্য হয়ে গেছি কিভাবে অবিবেচকভাবে ভ্যাট বৃদ্ধি করা হয়েছে। যে কোনো একটি দেশে যদি আপনি কর সংগ্রহ করতে চান, তাহলে ক্রমান্বয়ে তাকে প্রত্যক্ষ করের কাছে নিয়ে যাবে। আমরা দেখলাম না কোনো প্রত্যক্ষ কর আহরণের জন্য কোনো পরিকল্পনা। যারা টিআইএন আছে কিন্তু যারা ট্যাক্স দেয় না, তাদের প্রতি কি আচরণ করা হবে তার কিন্তু কোনো পরিকল্পনা নেই। অনুষ্ঠানে আলোচকরা জানান, শেখ হাসিনার উন্নয়নের গালগপ্পের আড়ালে বাস্তবতা ফাঁপা ছিল। লাস্ট 15 ইয়ার্স আমরা কিন্তু রীতিমতো শোষিত হয়েছি এবং ভারতের একটা অঙ্গরাজ্য হিসেবে ইউজ হয়েছি এবং শেখ হাসিনা সরকার বাংলাদেশকে লিটারালি বিভিন্ন প্রজেক্টের নাম করে ভারতের হাতে তুলে দিয়েছে। সো স্টিল নাও আমাদের গভর্নমেন্ট কিন্তু আমাদের কাছে স্পষ্ট করেনি যে ভারতের সাথে বাংলাদেশে কি কি ধরনের চুক্তির মধ্যে দিয়ে গিয়েছে। এতে বাণিজ্য উপদেষ্টা জানান, টিসিবির 1 কোটি ফ্যামিলি কার্ডের 37 লাখই ভুয়া। 37 লক্ষ ভুয়া কার্ডধারী এখানে আছে
টিসিবির কর্মকাণ্ড যখন পরিচালিত হয় তখন টিসিবি যেভাবে টেন্ডার প্রসেসিং করে এর মধ্যে শুধু বৃহৎ কিছু কোম্পানি পার্টিসিপেট করতে পারে। চলমান অর্থনৈতিক মন্দার মধ্যে ব্যাংকগুলোর অনৈতিকভাবে মুনাফার বিষয়টি খতিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন তিনি। সেলিম মালিক, RTV, ঢাকা। দেশের বিরাজমান সংকট কাটাতে রাজনৈতিক সরকার প্রয়োজন, এজন্য দ্রুত নির্বাচনের ঘোষণা দিতে হবে বলে মন্তব্য করলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে সেমিনারে কথা বলেন তিনি। এ সময় বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোবহান বলেন, দেশে আর্থিক খাতে অনিয়ম দূর করে পুরো ব্যবস্থাকে শুদ্ধ না করলে অর্থনৈতিক স্থিতিশীলতা আসবে না। আতিকা রহমানের রিপোর্ট। শ্বেতপত্র এবং অতঃপর অর্থনৈতিক ব্যবস্থাপনা সংস্কার ও জাতীয় বাজেট নিয়ে সিম্পোজিয়ামের আয়োজন করে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। এতে অন্তর্বর্তী সরকারের এসডিজি বাস্তবায়ন নিয়ে চ্যালেঞ্জ ও পরিকল্পনা তুলে ধরেন এসডিজি বিষয়ক মুখ্য সচিব লামিয়া মোর্শেদ। এ সময় সমাজ কল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা বলেন, কোনো পরিকল্পনা ও স্বচ্ছতা ছাড়া গত 15 বছরে হাজার হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। কোনো পরিকল্পনা ছাড়া শত শত কোটি টাকার কাজ হচ্ছে আমার 2 মন্ত্রণালয়। এটা হচ্ছে প্রথম শিক্ষা আমার। একজন আমলা বা একজন ব্যুরোক্র্যাট যাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, পিডি করা হচ্ছে, সে তো সেই বিষয়ে পারদর্শী নয়, কিন্তু তাকে সেই দায়িত্ব দেওয়া হয়েছে। We can ensure that accountability, inclusivity and equity are integral to our plans and future work. Let us work together to create an economy which prioritizes the welfare of the people and women's empowerment, and that will diminish discrimination, thereby ensuring a sustainable future for all. অর্থনীতিবিদ রেহমান সোবহান দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা, বিদেশি ঋণ এবং ঘাটতি বাজেটের চ্যালেঞ্জ তুলে ধরেন। The whole weakness of leverage financing and the absence of a functioning equity market where you are generating resources through equity investments. You are over-leveraged by heavy borrowing and that is created. বিএনপি মহাসচিব বলেন, দ্রুত সময়ে নির্বাচনের বিকল্প নেই। আন্দোলনকারী সবাইকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। জাতীয় সরকার গঠন করার কথা বলেছি আফটার দ্য ইলেকশন, অর্থাৎ ইলেকশনে যারা আসবেন এবং যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাদের সকলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করার কথা বলেছি। আমরা বলছি যে আমরা এই সংস্কার প্রস্তাবগুলো আমাদের সম্পূর্ণ সম্মতি আছে, কিন্তু একই সঙ্গে আমরা যে কথা জোর দিচ্ছি যে নির্বাচনের ঘোষণাটা তাড়াতাড়ি হওয়া উচিত। এই নির্বাচনের মধ্য দিয়ে আমরা জনগণের কাছে যেতে পারবো, জনগণকে সম্পৃক্ত করতে পারবো এবং জনগণের মধ্য দিয়ে একটা পার্লামেন্ট আমরা নিয়ে আসতে পারবো। অনুষ্ঠানে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে নানা প্রকল্প ও ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরানো সহ দুর্নীতি প্রতিরোধে জোরালো পদক্ষেপ নেওয়ার কথা বলেন আলোচকরা। Export diversification, আতিকা রহমান, RTV, ঢাকা। নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বলেছেন, জুলাই গণ আন্দোলনে যারা আত্মত্যাগ করেছেন তাদের কথা মাথায় রেখে একটি স্বচ্ছ নির্বাচন কমিশন গঠনের জন্য সংস্কার সুপারিশ করা হয়েছে। দুপুরে কুমিল্লার বার্ডে ময়নামতি মিলনায়তনে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি এসব বলেন। এ সময় তিনি আরও বলেন, দেশের স্বৈরাচার ফ্যাসিস্ট যেন ফিরে এসে সংসদে আসন নিতে না পারে, সেই জন্য রাজনৈতিক অঙ্গনকে দুর্বৃত্ত মুক্ত করতে হবে। এছাড়াও 150টির মতো সংস্কার সুপারিশ করা হয়েছে বলে নির্বাচন সংস্কার কমিশন প্রধান এই সময় জানান। এই যে গণ অভ্যুত্থান হলো, যাতে প্রায় 2000 মানুষের প্রাণহানি ঘটল এবং 25-30 হাজার ব্যক্তি আহত হলো, তাদের আত্মদান যেন বৃথা না যায় এবং তাদের রক্তে ঋণ শোধ করার জন্যই আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে এই কাজটা করেছি। ঘুষ, চাঁদাবাজি, দুর্নীতি এখনো শেষ হয়নি। বৈষম্যহীন সমাজ গড়তে হলে এসব অন্যায়ের বিরুদ্ধে আবারও যুদ্ধ করতে হবে, এমন মন্তব্যই করলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। সকালে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অতীতে জোর করে মানুষকে গোলাম বানিয়ে রাখা হয়েছিল দাবি করে তিনি বলেন, আমরা ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে নতুন করে স্বাধীনতা পেয়েছি। আগামীতে কোরআন সুন্নাহর আইন প্রতিষ্ঠার মাধ্যমে এদেশের সকল অন্যায় অবিচার দূর করা হবে বলেও মন্তব্য করেন তিনি। আমাদের সন্তানেরা স্লোগান দিচ্ছে এখনো, আবু সাইদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ, যতক্ষণ না ইনসাফ এই জমিনে কায়েম হয়।
আর ইনসাফ কায়েমের গ্যারান্টি একমাত্র আল কোরআন দিতে পারে, আর কিছুই দিতে পারে। এই কোরআনিক শাসন সকল ধর্মের, সকল দলের, সকল বর্ণের মানুষের জন্য একমাত্র ইজ্জতের গ্যারান্টি। একে তো পণ্যের উপর অতিরিক্ত ভ্যাট আরোপ, অন্যদিকে লাগামহীন নিত্যপণ্যের বাজার। এরই মধ্যে দাম বাড়ানোর পায়তারায় বাজার থেকে উধাও ছোট বোতলের সয়াবিন তেল। ভরা মৌসুমেও লাগামহীন চালের বাজার। 60 টাকা ছুঁয়েছে মোটা চাল, চিকন চালের জন্য গুনতে হবে 70 থেকে 90 টাকা। ক্যাব বলছে ব্যবসায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ার অস্থির হচ্ছে বাজার। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। চলছে চালের ভরা মৌসুম, আছে পর্যাপ্ত মজুদ। পর্যাপ্ত আমদানি থাকলেও ক্রেতা শূন্য চালের বাজার। চাল নিয়ে চালবাজির কারণে সেমুখী হওয়ার সাহস দেখাচ্ছেন না ক্রেতারা। দাম বাড়ায় কর্পোরেট কোম্পানিকে দুষছেন খুচরা ব্যবসায়ীরা। ক্রেতাদের অভিযোগ দেখার নেই কেউ। আগে ছিল 1850 টাকা বা 1900 টাকা, এখন 2000 টাকা। ফ্রেশ কোম্পানি দুধ বেচতো, তীর কোম্পানি ময়দা বেচতো, সব চাইলে ঢুকছে। চাইলে ঢুকে তো চাইলে দাম বাড়াইছে। বাড়তে বাড়তে যে মিনিকেট আমরা বিক্রি করতাম 70 থেকে 72 টাকা, সেই মিনিকেট এখন 80-82 টাকা বিক্রি হচ্ছে। নতুন করে দাম বাড়ানোর কারসাজিতে তেল উৎপাদকেরা বাজার থেকে উধাও 1 ও 2 লিটার সয়াবিন তেলের বোতল। তেলের দাম বাড়াবে বইলা দেখা গেছে সরকারের সাথে সমঝোতা না পারলেই ওরা কি করে তেলের স্টক কমায় দেয়। স্বস্তি নেই মুরগির বাজারেও। বিয়ে পিকনিকের অজুহাতে ব্রয়লারে কেজিতে বেড়েছে 20 টাকা পর্যন্ত। বর্তমানে মুরগির বাজার একটু বেশি হওয়ার কারণ হলো মানে বিয়ে শাদী পিকনিক এগুলো আরম্ভ হয়েছে, সব মুরগি কেজিতে 20-30 টাকা বাড়ছে। কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের মতে ভোজ্য তেল ও চাল ব্যবসায়ীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার কারণে এমন সুযোগ নিচ্ছেন তারা। প্রতি বছর তারা যেহেতু এই ধরনের কারসাজিগুলো করছে, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। তারা কেন বারবার এই ধরনের একই পন্থা অবলম্বন করছে? এখানে শুধুমাত্র কর্পোরেট গ্রুপ একা দায়ী নয়, মিলাররাও দায়ী। এছাড়াও রমজানকে সামনে রেখে সরকারের কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখছেন না তিনি। এই যে ধরুন রমজানটা কিভাবে মোকাবেলা করবে, রমজানের সময়টা কিভাবে মানে দ্রব্যমূল্য সহ আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থা রাখবে, একটা রূপরেখা তাদের দেওয়া দরকার। সাধারণ মানুষের কথা চিন্তা করে বাজার মনিটরিং এর উপর জোর দেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানে শহীদের রক্তের মূল্যের স্বীকৃতি দেওয়া উচিত। রাজনৈতিক দলগুলো সেটি মনে করলে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র দ্রুত প্রকাশে সরকারকে সহযোগিতা করবে, এমনটি মনে করেন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। ঘোষণাপত্র প্রকাশে বিলম্ব হওয়ায় জনমনে সন্দেহ তৈরি হচ্ছে জানিয়ে সরকারকে ঘোষণাপত্রের রোডম্যাপ শিগগিরই দেওয়ার দাবি জানান। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের স্বীকৃতি স্বরূপ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে বছরের শেষ দিন কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অন্তর্বর্তী সরকারকে 15 দিন সময় বেঁধে দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আপনারা শুনতে চান? গেল বৃহস্পতিবার সর্বসম্মতভাবে তা তৈরির জন্য সর্বদলীয় বৈঠকের আয়োজন করে ঘোষণাপত্রের খসড়া উপস্থাপন করে সরকার। এতে রাজনৈতিক দলগুলো ঘোষণাপত্র তৈরিতে তাড়াহুড়া করা ঠিক হবে না জানিয়ে নানা মতামত দেন। এমন বাস্তবতায় কবে আলোর মুখ দেখছে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র? যদি সর্বসম্মতিক্রমে আমরা দেশের সামনে আসতে পারি, দেশের জন্য ভালো, আন্তর্জাতিকভাবে অনেক ভালো। ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান এবং রাজনৈতিক সদিচ্ছার অভাবকে দায়ী করেন জাতীয় নাগরিক কমিটির এই সদস্য। রাজনৈতিক দলগুলো যদি মনে করে শহীদের রক্তের মূল্য আছে, শহীদের রক্তের এই মূল্যের একটা যে অর্জন, এই অর্জনের স্বীকৃতি দেওয়া উচিত, তাহলে আমি বিশ্বাস করি জাতীয় রাজনৈতিক দলগুলো এই শহীদের রক্তের সাথে বেইমানি না করে খুব দ্রুতই এই প্রক্লেমেশনের ব্যাপারে সরকারকে সহযোগিতা করবে। কোথাও তাদের বুঝের ঘাটতি আছে, যখন এই বুঝটুকু তাদের হবে একতা প্রকাশ করে খুব দ্রুতই এই প্রক্লেমেশন দেওয়ার জন্য সরকারকে তারা নিজেরাও বলবে। খসড়া ঘোষণাপত্রে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নেতৃত্ব এবং এক দফা সুস্পষ্ট করা হয়নি বলেও জানান জাতীয় নাগরিক কমিটির এই নেতা। যোজন বিয়োজনে দিতে চান সময়। সবার ঐক্যমতের ভিত্তিতে একটা আলোচনা হইল, কিন্তু সেই আলোচনার পরিপ্রেক্ষিতে এটা কবে নাগাদ ঘোষণা হইতে পারে, কি প্রক্রিয়ায় হইতে পারে, এটাকে নিয়ে সুনির্দিষ্ট কোনো আলোচনা হইল না কেন? সুতরাং এই ফলশ্রুতিতে আমরা এটা ভাবতেই পারি যে প্রক্লেমেশন ঘোষণা নিয়ে সরকার এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে আমরা সুস্পষ্ট কোনো নির্দেশনা আমরা পাচ্ছি না। এই বিষয়ে আমরা আশাহত। ছাত্র জনতার দাবির প্রেক্ষিতে ঘোষণাপত্র বিলম্ব হওয়ায় সন্দেহ তৈরি হচ্ছে জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলছে, এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো আরও সহনশীল হওয়া প্রয়োজন। এত বড় একটি বিপ্লব হয়ে গেল, কিন্তু সেটিকে স্বীকৃতি দিতে
রাজনৈতিক দলগুলোর কেন এত অনীহা, রাজনৈতিক দলগুলোর প্রতি আমরা আহ্বান জানাই তারা যেন আমাদের সাথে একাত্মতা পোষণ করে, কারণ এটি যদি না হয় তাহলে একটি পুরো প্রজন্ম তাদের যে স্বপ্ন সেই স্বপ্ন কিন্তু ধূলিসাৎ হওয়ার সম্ভাবনা দেখা দেবে। তবে তখন কিন্তু এই পুরো প্রজন্ম তারা কিন্তু আর বসে থাকবে না। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা না থাকায় আমূল সংস্কার করা সম্ভব হচ্ছে না বলে জানান মাহিন সরকার। আমূল সংস্কার না হওয়ার মূল কারণ এই রাজনৈতিক দলগুলোর যে অনীহা। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। জমির ফসল ও গাছ কেটে নেওয়ার পাল্টাপাল্টি অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে দিনভর বিক্ষিপ্ত সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় 4 বাংলাদেশি নাগরিক আহত হওয়ায় উত্তেজনা বিরাজ করছে। বাংলাদেশ বর্ডার গার্ড, বিজিপি ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী BSF পরিস্থিতি শান্ত রাখতে পতাকা বৈঠক করেছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে আব্দুর রব নাহিদের পাঠানো প্রতিবেদন জানাচ্ছেন রেজওয়ান শরীফ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে সকালে নিজেদের জমিতে ঘাস কাটতে যায় বাংলাদেশি কৃষকরা। এ সময় ভারতীয় জমির মালিকরা তাদের শস্য নষ্ট করার অভিযোগ এনে বাংলাদেশি কৃষকদের মারধর করে। তারা বাংলাদেশি কৃষকদের জমির ফসল ও আম গাছ কেটে ফেলে। খবর ছড়িয়ে পড়লে দুদেশের সীমান্তের সাধারণ মানুষ শূন্য রেখায় জড়ো হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় তারা একে অপরকে লক্ষ্য করে ঢিল ছুটতে থাকে। লাঠি, দা, কাঁচি নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটে। সংঘর্ষের সময় BSF টিয়ার শেল নিক্ষেপ করে বলে অভিযোগ করে স্থানীয়রা। গাছ কেটে ওরাই উস্কে আজকে এটাই করছে। এটা কিছু না, আমরা যেটা দেখতে পাচ্ছি ভারত, এটা তাদের আগ্রাসন। এটা ডাইরেক্ট আমার গায়ের মধ্যে মারছে BSF। দিনভর বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনায় অন্তত 4 বাংলাদেশি নাগরিক আহত হন। পরিস্থিতি শান্ত রাখতে বিজিবি ও BSF সদস্যরা নিজেদের অংশের লোকজনকে সরিয়ে দেয়। বিকেল 4টার দিকে তাৎক্ষণিকভাবে পতাকা বৈঠকে মিলিত হয় দুদেশের সীমান্তরক্ষীরা। আমাদের কমান্ডেন্ট পর্যায়ে একটা ফ্ল্যাগ মিটিং হয়েছে এবং BSF এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে যে গাছগুলি কাটা হয়েছে, এটা অন্যায় হয়েছে এবং তাদের পক্ষ থেকে তারা এটা ব্যবস্থা নেবে। তো সুতরাং আমরাও একদম লাস্ট সম্পূর্ণ বিচার না হওয়া পর্যন্ত আমরা গ্রাউন্ডে আছি এবং যেন শূন্য লাইন বাংলা কেউ অতিক্রম না করে এবং উত্তেজনা পরিবেশ প্রশমিত করার জন্য আমরা বিজিবি প্রস্তুত আছি। সীমান্ত সুরক্ষা ও নাগরিকদের সম্পদ রক্ষায় বিজিবি তৎপর রয়েছে বলে জানান বাহিনীর কমান্ডার। রেজওয়ান শরীফ, RTV। যুক্তরাজ্যের দ্য লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। হার্ট, কিডনি, আর্থাইটিস, লিভার ও ডায়াবেটিস বিশেষজ্ঞদের সমন্বয়ে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়। মেডিকেল বোর্ড খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা পর্যালোচনা করছে। এর ভিত্তিতে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা শুরু হবে। খালেদা জিয়া গত 8 জানুয়ারি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন। অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। শুক্রবার চিকিৎসাধীন মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চান তারেক রহমান। যারা ভাবছে ছাত্রলীগকে শুধু নিষিদ্ধ করে তাদের সন্ত্রাসী কার্যক্রম দমন করতে পারবে তারা ভুল ভাবছে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর জাস্টিস সমাবেশে এই কথা বলেন ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান রাকিব। তিনি বলেন, ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছে জুলাই আগস্টের পর, সে ঐক্য সবচেয়ে ধৈর্যশীল ছিল ছাত্রদল। এর আগে আন্দোলনরত ছাত্র জনতার উপর হামলায় ছাত্রলীগ ও ফ্যাসিবাদের সাথে জড়িত সবার বিচার দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ছাত্রদল। দুপুর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের নেতাকর্মীরা রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে জড়ো হন। পরে মিছিল নিয়ে শহীদ মিনারে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হয়। ছাত্র জনতার যে ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্য রক্ষার স্বার্থে আমরা বাংলাদেশ জাতীয় ছাত্রদল সর্বোচ্চ সহনশীল এবং সংযম ধৈর্যের পরিচয় দিয়েছি। যে সকল ছাত্র দলের নেতা কর্মীদের উপর সন্ত্রাসী কায়দায় বারবার হামলা করা হয়েছে, হত্যা করা হয়েছে, এই সে সকল ছাত্র লীগের নেতা কর্মীদের বিচারের আওতায় দ্রুততম সময় নিয়ে আসতে হবে। মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে নাফ নদের মোহনায় আটক পণ্যবাহী 3টি কার্গো এখনও ছাড়েনি দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।
এসব কার্গোতে 50,000 বস্তা শুঁটকি, সুপারি কফি সহ বিভিন্ন পণ্য রয়েছে। এর আগে বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ মিয়ানমার নাফ নদের জলসীমা নাইখং দিয়ায় তল্লাশির কথা বলে পণ্যবাহী নৌযান 3টি আটকে দেয় আরাকান আর্মি। বিষয়টি নিশ্চিত করে টেকনাফ স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, এখনও মিয়ানমার থেকে পণ্যবাহী কার্গো বোটগুলো ছেড়ে দেয়নি আরাকান আর্মি। এদিকে মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান সংঘাতের প্রভাবে টেকনাফ স্থলবন্দর অচল হয়ে পড়েছে বলে জানান বন্দরের ব্যবসায়ীরা। দুদক সংস্কার কমিশনের প্রস্তাবনার সঠিক বাস্তবায়ন না হলে দুর্নীতি দমনে তা কাজে আসবে না। শুধু কাগজে কলমে লিপিবদ্ধ নয়, এর সঠিক প্রয়োগ জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে দুদকের কার্যক্রম 6 মাস পর পর পর্যালোচনা কমিটির কাছে উপস্থাপনের মাধ্যমে শুনানি করলে দুদকের ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার আশঙ্কা করছেন দুদকের সাবেক মহাপরিচালক মইদুল ইসলাম। আর সরকারের সদিচ্ছা থাকলে দুদক সহ সব কমিশন স্বাধীনভাবে কাজ করতে পারবে বলে মত সাবেক সচিব আবু আলম শহীদ খানের। সাদিয়া কানিজের রিপোর্টে বিস্তারিত। দেশকে দুর্নীতিমুক্ত করতে দুদক গঠিত হলেও এটি হয়ে উঠেছিল দন্তহীন বাঘ। সংস্থাটিকে স্বাধীন ও শক্তিশালী করতে বিভিন্ন পর্যায়ের অংশীজনদের সঙ্গে আলাপ আলোচনার পর 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করে দুদক সংস্কার কমিশন। দুর্নীতি দমন কমিশনকে বিধিবদ্ধ প্রতিষ্ঠানের পরিবর্তে সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি দেয়া, রাজনৈতিক ও আমলাতান্ত্রিক প্রভাবমুক্ত রাখা সহ 47টি সুপারিশ দেয়া হয়েছে। কমিশনের সুপারিশগুলোকে ইতিবাচক হিসেবেই দেখছেন দুদকের সাবেক মহাপরিচালক। তবে সংস্থাটির কার্যক্রম শুনানি প্রথার সুপারিশ বাস্তবায়ন হলে তদন্তের ক্ষেত্রে ব্যাঘাত ঘটতে পারে। দুদকের যে কাজকর্ম সেটা বাছাই এবং পর্যালোচনা কমিটির কাছে পেশ করতে হবে। 18 নম্বর প্রস্তাবে 6 মাস অন্তর অন্তর এটা প্রতিবেদন তৈরি পেশ করতে হবে। এই জিনিসটা আমার কাছে ভালো মনে হয়নি যে এইটার ফলে কাজের ক্ষেত্রেও অসুবিধা হবে, ভাবমূর্তির ক্ষেত্রেও অসুবিধা হবে এবং সেখানে তদন্ত অনুসন্ধান সংক্রান্ত ব্যক্তিগত বিষয়ও চলে আসতে পারে। নতুনত্ব থাকলেও সংস্কার প্রস্তাবে কিছু ঘাটতির কথাও উল্লেখ করেন তিনি। দুদকের মামলার যারা আসামি তারা প্রভাবশালী, তারা মামলাকে দীর্ঘায়িত করতে চায়, বিলম্বিত করতে চাই। সব মিলিয়ে দুদকের মামলার নিষ্পত্তি এখানে বিলম্বিত হয়ে যায়। চাওয়া ছিল যে দুদকের মামলা বিচারের জন্য কয়েকটা নির্ধারিত আদালত করে দেওয়া, এই দুর্নীতির মামলা ছাড়া আর অন্য কোনো মামলা থাকবে না। দুদকে সৎ ও নীতিবান কর্মকর্তা নিয়োগ করলে প্রভাবশালীরাও দুর্নীতি করে ছাড় পাবে না। আমাদের এখানে চর্চার অভাব, যারা আমরা এখানে কাজ করি তাদের আইনের থেকে অনেক দূরে সরে গিয়ে কাজ করি, নিজস্ব পছন্দ মতো আইনের ব্যাখ্যা করি, এইভাবে চলি। তো নতুন করে লিখলেও যদি ওই স্বভাবটা আমাদের না যায় তাহলে খুব একটা কাজের কাজ হবে বলে মনে হয় না। সবার সমন্বিত প্রচেষ্টা আর সরকারের দুর্নীতি বিরোধী মনোভাবই পারে দুদককে প্রভাবমুক্ত রাখতে, বললেন সাবেক সচিব আবু আলম শহীদ খান। নির্বাচিত সরকার যদি তাদের সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই যে কমিশনগুলো আছে সেই কমিশনগুলো দুর্নীতি দমন কমিশন এবং অন্যান্য কমিশন, সব কমিশনেই ভালোভাবে স্বাধীনভাবে কাজ করতে পারবে এবং তারা স্বাধীনভাবে কাজ করলেই বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল। তবে শুধু দুদকের সংস্কারই যথেষ্ট নয়, পুরো রাষ্ট্র কাঠামোর সংস্কার জরুরি বলে মত দেন তারা। সাদিয়া কানিজ, RTV, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা অন্তর্বর্তী সরকারের প্রধান দায়িত্ব বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ও গণমাধ্যম শীর্ষক উন্মুক্ত সেমিনারে তিনি একথা জানান। প্রেস সচিব বলেন, জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে, হাসিনা যেমন তার পিতার হত্যাকারীদের খুঁজে বের করে বিচার করেছে, তেমনি তাকেও বিচারের আওতায় আনা হবে। এই গভর্নমেন্ট আছে এবং পরবর্তী গভর্নমেন্ট সবাই মিলে এটা আমাদের একটা 1 নাম্বার দায়িত্ব হবে, তাকে ফিরিয়ে এনে বিচারের সম্মুখীন করা। সেটা এই ইন্টারিম গভর্নমেন্ট করছে। আমরা আমাদের ডিপ্লোম্যাটিক এফোর্টস জারি রেখেছি। সবাইকে আমরা বলছি যে সে কত অলরেডি দেখেছেন যে তার একটা ভাগ্নি এখন মন্ত্রী নেন। কোনো প্রকার অভিযোগ ছাড়াই ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স 45 লাখ গ্রাহককে সেবা দিয়েছে বলে জানিয়েছেন বীমা প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন। সকালে প্রতিষ্ঠানটির বার্ষিক ম্যানেজার কনফারেন্সে এই কথা জানিয়ে তিনি বলেন, বীমা কোম্পানিগুলো যথাসময়ে বীমা দাবি পরিশোধ করলে মানুষের আস্থা বাড়বে। বিলাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন
দেশের শীর্ষতম জীবন বীমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ব্যবসায়িক সাফল্যের জন্য আয়োজন করে বার্ষিক ম্যানেজার কনফারেন্স। কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত কনফারেন্সে দেশের বিভিন্ন স্থান থেকে যোগ দেন সফল বীমা কর্মীরা। এতে বক্তারা বলেন, দেশের শত প্রতিকূলতার মধ্যে ব্যবসায়িক সাফল্য ধরে রেখেছে ন্যাশনাল লাইফ, সেজন্য পেয়েছে দেশীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। আমরা সে উদ্যোগ গতি ধরে রাখবো এবং আরো অনেক বেশি করব। গতবারের আমাদের টোটাল অ্যাসেট দেখেন, টোটাল অ্যাসেট গতবার আমাদের ৬০৫০ কোটি টাকা ছিল। এই ৬০৫০ কোটি টাকার কোম্পানি যদি ৬৫০ কোটি যোগ করেন তাহলে ৬৭০০ কোটি টাকার ব্যালেন্স শিটের অ্যাসেটের কোম্পানি। প্রতিষ্ঠানটির মুখ্য নির্বাহী কর্মকর্তা কাজিমউদ্দিন বলেন, একদিনে বীমা দাবি পরিশোধ করায় কোম্পানির প্রতি মানুষের আস্থা বাড়ছে। ১ ঘন্টার ভিতরে গ্রাহকের দাবি পরিশোধ করা, এই স্লোগান আমাদের থাকার কারণে আপনারা শুনে আনন্দিত হবেন। আমরা ২০২৪ সালে আমরা ১২০৫ কোটি টাকা দাবি পরিশোধ করেছি। দেশের সকল বীমা কোম্পানিকে যথাসময়ে বীমা দাবি পরিশোধের আহ্বান জানান কাজিমউদ্দিন। আমি সব কোম্পানির জন্য মেসেজটা দিতে চাই, আপনারাও এগিয়ে আসুন, সময় মতো দাবি পরিশোধ করুন। মানুষের বীমার উপরে আস্থা বাড়বে, দেশ উপকৃত হবে, দেশের মানুষের উপকৃত হবে, জিডিপিতে আমরা সর্বোচ্চ অবদান রাখতে পারবো ইনশাআল্লাহ। কনফারেন্সে জানুয়ারি মাসের লক্ষ্যমাত্রা অর্জনকারী সফল বীমা কর্মীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের 2025 পার্টনার্স টুগেদার সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন প্রান্ত থেকে ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের সঙ্গে যুক্ত প্রায় 1000 ব্যবসায়ী ও বিভিন্ন পর্যায়ের বিক্রয় প্রতিনিধি, কর্মকর্তা ও পরিচালনা পর্ষদের সদস্যরা অংশ নেন। গত বৃহস্পতিবার সকালে গাজীপুরের চন্দ্রায় অবস্থিত ওয়ালটন হাইটেক পার্কে বেলুন উড়িয়ে এই সম্মেলন উদ্বোধন করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ PLC এর চেয়ারম্যান SM শামসুল আলম ও ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চিত্রনায়ক এবং ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর আমিন খান। ভারতের কলকাতার RG কর হাসপাতালে শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়। আজ তার বিরুদ্ধে আদালত এই রায় দেন। দুপুরের দিকে সঞ্জয় রায়কে বাড়তি নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে আনা হয়। এরপর সঞ্জয়ের বিরুদ্ধে 160 পাতার রায় ঘোষণা করেন বিচারক। আগামী সোমবার সাজা ঘোষণা করা হবে। গেল বছরের 9 আগস্ট RG কর হাসপাতাল থেকে উদ্ধার করা হয় শিক্ষানবিশ চিকিৎসকের মরদেহ। এরপর এ ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পুরো কলকাতা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনে আজ শুরু হয়েছে 11 দিনব্যাপী বাফুফে FFC এর ডিপ্লোমা কোর্স। বাফুফে ভবনের আয়োজিত এই কোর্সে অংশ নেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া সহ সাবেক ও বর্তমান ফুটবলাররা। এতে অংশ নিয়েছেন মোট 24 জন। কোর্সের মাঝে বাফুফে টার্ফে BFF ফুটবল একাডেমির খুদে ফুটবলারদের সাথে ছবি তোলেন জামাল সহ কোর্সে অংশ নেওয়া প্রশিক্ষক ও সদস্যরা। এ সময় হামজা চৌধুরীর আগমন নিয়ে কথা বলেন দেশের ফুটবলের পোস্টার বয়। জানান, দেশের ফুটবল আরও এগিয়ে নিতে হামজার মতো এমন একাধিক তারকার প্রয়োজন। এটা বাংলাদেশের জন্য একটা বিশাল বড় জিনিস, কারণ উনি সবচেয়ে হাইয়েস্ট লেভেল খেলতেছে, প্রিমিয়ার লিগে খেলতেছে। সো হামসা আরো 3-4টা থাকলে তাহলে দেশের জন্য ভালো না? সো হামসা আসলে এটা একটা মানে সবার জন্য ভালো। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।